সুপ্রিয় দর্শক মণ্ডলী, সংবাদ পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠান আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সাবেক সচিব আবু আলম শহীদ খান। শহীদ খান, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ মোদি ভাই। সমকাল বলছে আজকে সরকারি সহায়তা সমতা স্কিমে নিবন্ধন বেশি, ছুটির দিনেও অবরোধ। মানবজমিন আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট নিয়ে ভয়ঙ্কর জালিয়াতির সমাধান কোন পথে? কোটা সংস্কার ও শিক্ষক আন্দোলন। কালবেলা শিক্ষক আন্দোলনে সাড়া নেই সরকারের, 1.5 শতাধিক পরীক্ষার্থীর দিকে চোখ সিআইডির। আজকের পত্রিকা, কোটা কমানোর চিন্তা সরকারে, অনলাইনে পাসপোর্ট যাচাই করতে চায় নির্বাচন কমিশন। দেশ রূপান্তর, জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর মজুর শূন্য, আরও সংগঠিত হচ্ছে শিক্ষার্থীরা। যায় দিন বৃষ্টিতে থই থই ঢাকা, রপ্তানির হিসাবে গরমিল মুখোমুখি দুই পক্ষ। আলোকিত বাংলাদেশ, জলজটে ভোগান্তিতে রাজধানীবাসী। উদ্দেশ্য হাসিলে কোনো গোষ্ঠী আন্দোলনকে উস্কানি দিচ্ছে ওবায়দুল কাদের। দৈনিক বাংলা, জলাবদ্ধতায় ভোগান্তিতে নগরবাসী, শাহবাগের ঘণ্টা অবস্থান শিক্ষার্থীদের। টিভিএস স্যাটারডে, পার্টস অফ ঢাকা go under water as 130 millimeter rain recorded in 6 hours. Financial Express, private credit drops as banks dumping funds in government securities. ঢাকা, আমাদের প্রিয় ঢাকা, প্রায় এখনো পর্যন্ত অর্ধেক ঢাকা ডুবে আছে। এই 6 ঘন্টার বৃষ্টিতে আপনার 130 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ঢাকা শহর একদম তলিয়ে গেছে চারিদিকে। তো এই সমস্যা তো মানে অনেক দিনের সমস্যা, দিনে দিনে এটা ঠিক হওয়ার কথা, তো এখন দিনে দিনে এটা আরো খারাপ হচ্ছে। আমরা আকাশে যাওয়ার চিন্তা করতেছি। দিনে দিনে খারাপ হচ্ছে, এই জন্য বলছি যে এর আগে কয়েকটা এলাকা ছিল যেখানে সমস্যা ছিল এবং সেখানে কাজ করা হয়েছে এবং অর্থ ব্যয় করা হয়েছে, প্রকল্প নেওয়া হয়েছে। কয়েকটা জায়গাতে খুবই খারাপ ছিল, সেখানে হয়তো একটু বেটার পজিশনে আসছে। বাট ঢাকায় যে হারে কনস্ট্রাকশন চলতেছে, যেভাবে আমরা ফ্লাইওভারের নির্মাণ কাজটা শেষ করছি, তারপরে আপনার মেট্রো রেলের জন্য যে খোঁড়াখুড়ি করা হয়েছে এবং বিল্ডিং যেভাবে তৈরি হচ্ছে এবং বিল্ডিং কনস্ট্রাকশনে ম্যাটেরিয়ালস বাইরে ফেলে রাখা হয়, ফুটপাথ দখল থাকে, ম্যাটেরিয়ালসের সিমেন্ট, বালু এবং লোহা লক্করও আপনার ড্রেনেজ সিস্টেমের মধ্যে চলে যায়। তো আমাদের নাগরিকদের একটা দায় তো আছেই, কিন্তু দায় তো আর নাগরিকদের দেওয়া যাবে না, কারণ হলো নাগরিকদের এই দায় কাঁধে তুলে নেওয়ার কথা আমাদের সিটি কর্পোরেশনগুলোর, এবং তাদের আইন আছে, সুতরাং তারা আইন প্রয়োগ করবেন এবং আমাদেরকে এই জনদুর্ভোগ থেকে রক্ষা করবেন। সেই জন্য কিভাবে যাবে? জলাবদ্ধতা থাকবে না কেন? পানি যাবে কোথায়? ড্রেনেজ সিস্টেম পানি তো আপনি তো খাল টাল সব দখল করে ফেলেছেন, খাল নেই। এই তো খালের মধ্যে একটা কতদিন আগে একটা নাটকীয় ঘটনা ঘটলো না, যে 1 কোটি টাকার গরু, 12 লাখ টাকার ছাগল, এই সাদিক আগ্রহ, তারা খাল দখল করে তার উপরে দেদারসে এই কাজটা করছিল, এখন হঠাৎ করে নজরে আসছে। তো এই যে মাঝে মাঝে নজরে আসে এবং মাঝে মাঝে নজরে আসার কারণে আমাদের এই ভোগান্তি থাকবেই। একটা পত্রিকায় হেডলাইন করেছে, বোধহয় বিদ্রুপ করেছে, যে ইয়ার চেয়ে বিপদ সীমার অতিক্রম করেছে মতিঝিলের পানি, হয়তো বিদ্রুপ করেছে, বাট হয়তো কোনো তালায় ঢুকে গেছে। কারণ বাজারেও বেশ পানি ছিল, ঢুকে গেছিল দোকানপাটে, দোকানপাটে পানি ঢুকে গেছিল। তো এইগুলো তো মানে এইগুলো নিয়ে আর কত আলাপ করবেন, কত আলাপ আমরা করব, কতবার পত্রপত্রিকা লেখালেখি করবে। সিটি কর্পোরেশনের যে কয়েকটা কাজ জনদুর্ভোগ কমানোর বিষয়ে, আবর্জনা পরিষ্কার করা, স্ট্রিট লাইট এবং এই জলাবদ্ধতা দূর করা, 3টে মেইন কাজ তাদের। তারা তো তাদের কোনো কাজেই তাদের সফলতার কোনো চিত্র নেই। বাট আমাদের তো একটু অঞ্চলে 2জন মেয়র আছে এবং তারা অনেক কথাবার্তাও বলেন, মাঝে মাঝে অপারেশনও করেন, তারা নিজেরাও নামেন কাজ করতে, তারপরেও এই সমাধান হচ্ছে না। এটা খুব দুঃখজনক এবং মানুষ কষ্টে আছে। তবুও আজকে ছুটির দিন, যদি এটা ওয়ার্কিং ডেতে হতো তাহলে তো পথে পথে এমন ট্রাফিক জ্যাম হতো যে মানুষজন ঘরে ফিরতে পারতো না আজকে এই রাত পর্যন্ত। এর কি কোনো সমাধান নাই? সব কিছু সমাধান আছে। সমাধানটা হলো সদিচ্ছা, প্ল্যানিং ঠিক মতো করা, সেটাকে বাস্তবায়ন করা।
কিন্তু আপনি যদি আপনার কাজের বাইরে অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকেন এবং সবাই যদি সব কিছু নিয়ে ব্যস্ত থাকে, তখন এগুলো সমাধান হবে না। তো আমরাও ভুলে যাব তো 3-4 দিন পরে যখন বৃষ্টি থাকবে না, শুকনো মৌসুম আসবে, তখন তো আমরাও ভুলে যাব, আমরা আলোচনা করব না। যেমন ডেঙ্গু এখন একটু কম আছে, আমরা আলোচনা করছি না, তো আবার যখন ডেঙ্গু আসবে তখন আলোচনা করব। অথচ এই জলাবদ্ধতা, ডেঙ্গু, নানান যে সমস্যা আছে সেগুলো কিন্তু আশেপাশের দেশের সিটি কর্পোরেশনগুলো ঠিকমতো কাজ করে ঠিক করার চেষ্টা করছে এবং সফলও হয়েছে। আপনি তো লোকাল গভর্নমেন্টের কি ছিলেন, সচিব ছিলেন? সচিব ছিলাম, হ্যাঁ। তো এটা আপনারা কখনো দেখভাল করেননি? এটা তো লোকাল গভর্নমেন্ট ডিভিশনের অধীনে দুটো সংস্থা এটা আগে দেখভাল করতো। আগে ওয়াসা কিন্তু সারফেস ড্রেনগুলো করতো, দেখভাল করতো, এবং ওয়াসা খালগুলো দেখভাল করতো। পরবর্তীতে ওয়াসার কাছ থেকে ওয়াসাকে বলা হলো যে না, তুমি ভালো মতো দেখভাল করতে পারো না, সো এটা ট্রান্সফার করো। এটা কিন্তু এখন সিটি কর্পোরেশনের কাছে ট্রান্সফার করা হয়েছে, যার ফলে ওয়াসা আর ওইভাবে অ্যাক্টিভলি এই দায়িত্বটা পালন করে না, করার কথাও না, কারণ তাদের লোকবল এবং যা রিসোর্স এবং লজিস্টিক সব সিটি কর্পোরেশনে ট্রান্সফার করা হয়েছে। আমাদের কয়েকটা পাম্পিং স্টেশন আছে, আমি জানি না ওইটা নিয়ে রিপোর্ট করা হয়নি যে আমাদের পাম্পিং স্টেশনগুলো ঠিকমতো পাম্প করতে পারছে কিনা। যেমন এখানে আছে রামচন্দ্রপুর খালের ওখানে আছে, ওই যে আমাদের বেড়িবাঁধের কাছে পাম্পিং স্টেশন আছে, এখানে পাম্পিং স্টেশন আছে যে আমাদের টেলিভিশন রামপুরাতে। তো এই যে পাম্পিং স্টেশনগুলো এগুলো ঠিকমতো কাজ করছে কিনা, কারণ ঢাকা তো আশেপাশের তুলনায় নিচু হয়ে গেছে, শুধু ঢাকার পানি বের করার জন্য এখন পাম্পিং করে পানি বের করতে হবে। ধন্যবাদ। আপনি জানেন যে শুক্রবার ছুটির দিনেও কিন্তু আপনার অবরোধ হয়েছে, শিক্ষার্থীরা রাজপথে। ওদিকে শিক্ষকদের আন্দোলন তো অব্যাহত রয়েছে, এবং এই নিয়ে কোনো কাগজে দেখলাম যে সরকার নির্বিকার। শিক্ষকদের আন্দোলনের ব্যাপারে তো সরকার নির্বিকার, কেন শিক্ষকরা যে পেনশন স্কিমের ব্যাপারে তাদের মতামত এবং তাদের আন্দোলনের যৌক্তিকতা বারবার তুলে ধরেছেন এবং একটা আন্দোলনে ছিলেন, আছেন এখনো। মাঝখানে একদিন শোনা গেল, মানে এরকম পত্রপত্রিকাও এসেছে যে সরকারের পক্ষ থেকে দুজন মন্ত্রী তাদের সাথে বসবেন এবং আলাপ আলোচনা করবেন, কিন্তু শিক্ষকদের সাথে সরকারের আলাপ আলোচনা করার এরপরে আর তেমন কিছু শোনা যায়নি। তারা আন্দোলনে আছেন, ক্লাস বন্ধ, শুধুমাত্র কোটা আন্দোলনের জন্য তো ক্লাস বন্ধ না, শিক্ষকরা আন্দোলন করে ক্লাস বন্ধ করে দিয়েছিলেন প্রথমেই, কোটা তো পরে, এখন তারা রাজপথে অবরোধ করছেন। শিক্ষকদের আন্দোলনের ব্যাপারে সরকার কেন একেবারে উদাসীন, এটা আসলে অবাক হওয়ার মতো। কেউ বলেন, অনেকের সাথে আলাপ করেছি, তখন অনেকেই বলেছেন যে শিক্ষক সমিতিগুলা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সমস্ত পাবলিক ইউনিভার্সিটির যে সমিতিগুলো আছে এগুলো সবই সরকারি দলের সমর্থক সমিতি। আগে তাও একটু ভদ্রভাবে বলা হতো যে নীল, গোলাপি, সাদা, এখন আর কেউ নীল বলে না, বলে যে এটা সবাই সরকারি দল করেন। এবং তাদের যে আচার আচরণ এবং তারা যে সমস্ত আন্দোলন অতীতে মানববন্ধন করেছেন, ধরেন একটা পত্রিকার ডিক্লারেশন বাতিল করার জন্য ভিসির নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেছে, যেটা এটা নজিরবিহীন। হ্যাঁ, এটা নজিরবিহীন, মানে যেটা করার কোনো প্রয়োজন ছিল না। এখনো আমার চিন্তা করলেই আমি অবাক হয়ে যাই, কারণ শিক্ষকরা কেন একটি পত্রিকার ডিক্লারেশন বাতিলের ব্যাপারে মানববন্ধন করবেন? তো সরকার কি করবে? সরকারই তো ডিক্লারেশন দেয়, সুতরাং সরকার যখন মনে করবেন যে একটি পত্রিকা রাষ্ট্রদ্রোহীমূলক অবস্থায় চলে গেছে বা রাষ্ট্রদ্রোহিতা করছে, বা সরকারের কাছে আরও অনেক কারণ আছে যে কারণে তারা ডিক্লারেশন বাতিল করতে পারেন, তো সেইখানে শিক্ষকরা নিজেরা মানববন্ধন করলেন। শিক্ষকদের ব্যাপারে আরেকটা বড় অভিযোগ হলো যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের সব আন্দোলনের সূতিকাগার। ভাষা আন্দোলন থেকে শুরু করে আপনি শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, ৬২ আন্দোলন, ৬৬ ৬ দফা আন্দোলন, ৬৯ গণ অভ্যুত্থান, ৭০ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, ৭১ মুক্তিযুদ্ধ, সব মিলিয়ে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই কারণে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হয়েছে। তো একটা সময় ছিল যখন আপনিও ওই ইউনিভার্সিটির ছাত্র, আমিও সেখানকার ছাত্র, একটা সময় ছিল শিক্ষকরা জাতির বিবেকের কাজটা করতো। আমরা শিক্ষকদের মধ্যে, হ্যাঁ,
তাদের রাজনৈতিক সচেতনতা ছিল, হয়তো কেউ কোনো দলকে সমর্থন করতেন, কিন্তু ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের পরিবেশে এটার কোনো প্রভাব ছিল না। বাট সেই দিন হয়েছে গত, এবং শিক্ষকরা এখন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, হলের পরিবেশ, ছাত্ররা কিভাবে থাকছে, গেস্ট রুম কালচার, হ্যাঁ, কোনো ছাত্রদের মধ্যে যে আলাপ আলোচনা, উদার যে ব্যবস্থা ছিল শিক্ষা অঙ্গনে, রিসার্চ, এবং আমরা কেন পিছিয়ে পড়তেছি, কেন আমাদের ছাত্ররা চাকরি বাকরিতে ভালোভাবে ঢুকতে পারছে না, কেন ইন্ডাস্ট্রি বারবার বলছে যে আমরা কোয়ালিটি লোকজন পাই না। বিশেষ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রি তো বারবার বলে, এই জন্য কিন্তু গার্মেন্টসে অনেক বিদেশি লোক কাজ করে, এবং আমরা ডলারের যখন চিন্তা করি, আমরা কিন্তু অনেক মিলিয়ন মিলিয়ন ডলার বিদেশিরা কাজ করে নিয়ে যাচ্ছেন। তো সেই সব ক্ষেত্রে শিক্ষকরা একেবারেই নীরব ছিলেন। এই কারণে শিক্ষকদের স্ট্যাটাস, একজন আমাকে বলছেন সেদিন যে শিক্ষকদের স্ট্যাটাস এখন ছাত্রলীগ নেতাদের স্ট্যাটাসের নিচে চলে গেছে, যার কারণে একজন ছাত্রলীগ নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা বা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি যে কোনো সময় যে কোনো মন্ত্রীর সাথে দেখা করতে পারেন, তারা ইচ্ছা করলে প্রধানমন্ত্রীর কাছে অনুমতি নিয়ে তার সাথেও দেখা করতে পারেন, বাট শিক্ষকদের সাক্ষাৎ হচ্ছে না। খুবই অবাক করা কাণ্ড, এবং শিক্ষকরা নিজেরাই তাদের জন্য এই অবস্থা সৃষ্টি করেছে। এই জন্য আপনি কাকে দায়ী করবেন? এই জন্য প্রথমত তো আমি শিক্ষকদের দায়ী করব, কারণ তাদের যে জাতির বিবেক হিসাবে তারা যে প্রতিষ্ঠিত ছিলেন, সেইখান থেকে তারা তো নিচে নেমে গেছেন। সুতরাং তারা দায়ী। সরকারকে দায় নিতে হবে, রাজনৈতিক দলগুলোকে দায় নিতে হবে। এটা যে এখনই ঘটছে এরকম না, তো সবসময় গোটা শিক্ষা ব্যবস্থাটা দেখেন না, হ্যাঁ, গোটা শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে। গোটা শিক্ষা ব্যবস্থা গত কতদিন ধরে একদম, ছাত্ররা আন্দোলনে, শিক্ষকরা আন্দোলনে, তাহলে দাঁড়াবেটা কি? এখানে তো এটা তো সমাধান করতে হবে। মানে এখন আমরা আলোচনা করতে পারি, কাউকে দোষারোপ করতে পারি, কিন্তু এটা সমাধান তো করতে হবে। কিন্তু সমাধান কে করবে? সমাধান তো সরকারকে করতে হবে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাদের কাছে আছে তাদেরকে এটা সমাধান করতে হবে। আমি জানি না, ওই যে কোটা নিয়ে যেটা হচ্ছে, এক এক দিন এক এক সিদ্ধান্ত হচ্ছে। কোটার তো মতি ভাই, কোটা বিশ্বের অনেক দেশেই আছে। আমাদের পাশের দেশ ভারত তো আমাদের চেয়ে কিছু কিছু ক্ষেত্রে উন্নত, তো কিছু কিছু ক্ষেত্রে তাদের যে প্রশাসন, তাদের যে বিচার বিভাগ, তাদের যে পুলিশ, আমাদের চেয়ে তো অনেক বেটার পারফর্ম করে তারা। স্পেশালি ইলেকশনের সময়ে আপনার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কিন্তু খুবই নিরপেক্ষতার সাথে তার দায়িত্ব পালন করে। ইলেকশন কমিশন, তো আপনি দেখেন ওইখানে কিন্তু কোটা আছে। এবং ভারতে 19 সাল পর্যন্ত যে কোটা ছিল সেটা ছিল 49.5%, 49.5%, এবং কোর্ট, সুপ্রিম কোর্ট বারবার বলছে এটা 50% অতিক্রম করতে পারবে না। এটা মন্ডল কমিশনের পরে, তার আগে শিডিউল কাস্টদের জন্য কোটা ছিল, শিডিউল ট্রাইবের জন্য ছিল। মন্ডল কমিশনের পরে ওই যে পিছিয়ে পড়া মানুষদের জন্য কোটা শুরু হয়, ইকোনমিক অ্যাডভান্টেজ যাদের নাই। তো এরপরে কিন্তু ভারতে আবার নতুন করে 10% কোটা মোদি গভর্নমেন্ট 19 সালে চালু করেছে, যার ফলে ভারতে কোটা কিন্তু এখন 59.5%। এবং এটা নিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু মামলা হয়েছিল, এবং মামলাতে সুপ্রিম কোর্টের রায়টা বিভক্ত। প্রধান বিচারপতি ভারতের এবং সিনিয়র বিচারপতি এই কোটার ওই 10%-এর বিরোধিতা করেছেন, মানে জাজমেন্টে কোটা রাখার পক্ষে যারা বলছেন, কোটা রাখার বিপক্ষে বলেছেন, আর 3 জন কোটার পক্ষে বলেছেন, যার ফলে রায়টা হলো যে হ্যাঁ 59% কোটা থাকবে। তো এই যে কোটা যুক্তিটা কি? কোটা রাখার পক্ষে প্রধান যুক্তি হলো যে আপনি রাষ্ট্র ব্যবস্থায় ন্যায্যতা আনা। আপনি 1000 বছর ধরে শিডিউল কাস্টরা, ভারতেরটা বলেন যে ওরা বলে ঐতিহাসিক যে বঞ্চনা, ঐতিহাসিক বৈষম্য যে কাস্ট সিস্টেমের কারণে, সেটাকে ঠিক করার চেষ্টা করা। ভারতের অবস্থা আমাদের অবস্থা, বাংলাদেশেও একই অবস্থা। আপনি নারীদের কথা চিন্তা করেন যে সিভিল সার্ভিসে নারী কত পার্সেন্ট আছে? 10%ও নারী নেই, কিন্তু অর্ধেক জনগোষ্ঠী তো তারা। আপনি 82 সালের আগে বাংলাদেশের নারীরা পুলিশ, আর্মির যে 3টা শাখা এবং প্রশাসনে অ্যাপ্লাই করতে পারতো না। 1982 পরিস্থিতি উন্নতি হয়েছে, এখন কিছুটা উন্নতি হয়েছে, কিছুটা উন্নতি হয়নি এরকম না, তো তার চেয়ে তো ইউরোপে অনেক বেশি উন্নতি হয়েছে। তাহলে ইউরোপিয়ান পার্লামেন্ট কেন আইন করলো একটা
যে ইউরোপিয়ান যে সমস্ত প্রাইভেট সেক্টর আছে, পাবলিক সেক্টর যেগুলো আছে, শেয়ার মার্কেটে যারা আছে, তাদের টপ লেভেলে মানে পলিসি লেভেলে তাদের কমপক্ষে 40% নারী থাকতে হবে। কারণ তারা তো ওটা অ্যাচিভ করছে, 50-50 কিন্তু প্রায় অ্যাচিভ করে ফেলছে। টপ লেভেলে এখন তারা দেখছে যে 15%-এর বেশি নেই, তখন তারা আইন করে দিয়েছে। তো ইউরোপিয়ান ইউনিয়নের আইন রেটিফাই করতে হয়। জার্মানি এই আইনটা গ্রহণ করছে, গ্রহণ করে তারা 33% বলছে নারী রিজার্ভেশন থাকতে হবে পলিসি লেভেলে। তো এইটা নিয়ে আমাদেরকে ভালোভাবে মৌলিকভাবে আলোচনা করতে হবে। বাংলাদেশে আদিবাসীরা পিছিয়ে আছে, নারীরা পিছিয়ে আছে, বাংলাদেশে ইকোনমিক অ্যাডভান্টেজ নাই অনেক মানুষের, তারা পিছিয়ে আছে। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কোটাটা কখন চালু হয়েছিল আপনার নিশ্চয়ই মনে আছে, যে মুক্তিযুদ্ধের পরে, স্বাধীনতা অর্জনের পরে আমরা তখন মুক্তিযোদ্ধাদের কিন্তু মেইন স্ট্রিমে অ্যাবজর্ব করতে পারতাম। আমার বয়স তখন পলিসি লেভেলে যাওয়ার মতো ছিল না, বাট এখন যখন আমি চিন্তা করি যে ট্রেন্ড, আপনি মুক্তিযোদ্ধাদের 92% মানে সিংহভাগ মুক্তিযোদ্ধারা কিন্তু প্রান্তিক মানুষ ছিল, কৃষক, শ্রমিক, তাঁতি, মজুর। এরপরের বড় অংশটা ছিল ছাত্র, পেশাজীবীরা কিন্তু খুব কম ছিল। ওই অ্যাফ্লুয়েন্ট সোসাইটি থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা সংখ্যা খুবই কম ছিল। তো তখন আমরা মুক্তিযোদ্ধাদের যে ট্রেনিং করা হয়েছিল, তাদেরকে যে তারা তো মানে একেবারে রেগুলার ফোর্সে যারা ছিলেন, ফ্রিডম ফাইটার, তাদেরকে কিন্তু আপনি পুলিশ, বিডিআর, সেনাবাহিনীতে তাদেরকে অ্যাবজর্ভ করা সম্ভব ছিল। সেটা আমরা করিনি। আমরা করলাম কি, তাদেরকে বললাম অস্ত্র জমা দাও এবং তোমরা তোমাদের যে কাজ করতে ওখানে চলে যাও। তখন কিন্তু বঙ্গবন্ধু যখন ইন্টেরিয়াম একটা রিক্রুটমেন্ট অর্ডার ইস্যু করেন, তখন 30% কোটা ব্যবস্থা করেন। এবং এটা করা হয়েছিল যে ঠিক আছে, তাদেরকে আমরা চাকরি বাকরির সুযোগ সুবিধা দিয়ে একটা মেইন স্ট্রিমে আনতে পারি কিনা। কিন্তু 53 বছর পরে এই পরিস্থিতি তো তারপরে তো আপনি পাল্টে গেছে। বঙ্গবন্ধু 75 সালের পরে তো আমরা মুক্তিযুদ্ধের কোটাতে নিয়োগ তো আপনি দেখবেন যে একদম খুবই কম, নেওয়াই হয়নি। পরে এরশাদের সময় কিছুটা উনি কিন্তু এই কোটার সংস্কার করেছিলেন এবং এরশাদের সময় মুক্তিযুদ্ধদেরকে কোটার অধীনে নেওয়ার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশে আরেকটা মজার জিনিস হলো যে যখন আমরা পাকিস্তান ছিলাম, তখন কিন্তু আমাদের স্যারেরা, সিএসপি স্যারেদের 2-1 ছাড়া বাকি সবাই কোটাতে আসতেন। পাকিস্তানে কিন্তু কোটা এখন 92%, পাকিস্তানে 7.5% কিন্তু শুধুমাত্র মেধাতে আছে। ওদের প্রাদেশিক কোটা আছে, পাঞ্জাব 50% এবং অন্যদেরকে ভাগ করে দিতে। ইভেন আজাদ কাশ্মীরের জন্য 2% কোটা আছে। তো এতে যে পাকিস্তান প্রশাসন একেবারে নষ্ট হয়ে গেছিলো এরকমটা তো বলা যাবে না। মানে আজকে যে আর্গুমেন্ট আমরা করছি, তাহলে আমরা এখন বলি না যে সিএসপিরা অনেক ভালোভাবে দেশ চালাচ্ছেন। ইন্ডিয়াতে ইন্ডিয়ান সিভিল সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অনেক ভালোভাবে তাদের কাজটা করছেন। তো যেখানে কোটা 59%, কোটা 92%, তো তাতে মেধাবী লোকজন যাচ্ছে না, বা মেধার একেবারে মেধা বাদ দিয়ে কোটাতে সবকিছু চলার পরে কিন্তু দেশ চলছে, ভালোভাবে চলছে। আপনি তো প্রশাসনের শীর্ষ পদে ছিলেন, আপনার অভিজ্ঞতা তো নিশ্চয়ই এরকমই, আপনি দেখেছেন নিশ্চয়ই। না, আমি আমার দেখাটা হলো যে এগুলো আসলে ভালোভাবে আলোচিত হয়নি। আমি পাকিস্তানের এক্সাম্পলে গেছিলাম অন্য একটা কারণে। আমি দেখেছি, আমার দেখাটা এই জন্য ইম্পর্টেন্ট, যে আমি দেখেছি যে যারা পাকিস্তানের কোটার ব্যবস্থার কারণে সিএসপি হয়েছিলেন, তারাই বাংলাদেশ হওয়ার পরে কিন্তু এরকম এই কোটার ব্যাপারে তাদের মনোভাবটাকে আমি দেখেছি খুব নেগেটিভ, এবং সেটাই আস্তে আস্তে বিস্তার লাভ করছে। বিভিন্ন সময় তারা রিপোর্ট করেছেন, বলেছেন। আমাদের একজন তো প্রয়াত আকবর আলী খান বলেই ফেলছিলেন যে বাংলাদেশে 260 ধরনের কোটা আছে। তো ওটার হিসাব মিলানোর জন্য আমি যখন চেষ্টা করেছিলাম, তখন আমি বলছিলাম হ্যাঁ, হিসাবটা ঠিকই আছে। আমাকে যখন বলা হলো যে হিসাবটা ঠিক আছে কিনা, আমি বললাম হ্যাঁ ঠিক আছে। কেন, উনি জেলা কোটা মানে উনি হিসাব করেছিলেন 64 জেলার কোটা, তার মানে ওখানে 64টা কোটা আছে। তো এনিওয়ে, আমরা এই কোটা ব্যবস্থা এবং কোটা থাকলে কি ক্ষতি, কোটার 17 লক্ষ কর্মচারী, 15 লক্ষ কর্মচারী, আমাদের কিন্তু অনেক সেক্টর আছে যেখানে আমরা আরও মেধাবী মানুষের প্রয়োজন আছে। আমাদের ইঞ্জিনিয়ার, ডাক্তার যেটা আমরা তৈরি করি, তাদের তো জেনারেল বিসিএসে আসার কোনো কারণ নেই, দরকারও নেই, এবং এটা আমাদের জন্য সম্পদের অপচয়। কারণ তাদের পিছনে একটা জেনারেল ক্যাডারের ঢাকা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট তৈরি করতে জনগণের করের যে টাকা খরচ হচ্ছে, তার চেয়ে 5 গুণ, 6 গুণ, 8 গুণ টাকা খরচ করা হয় ওদেরকে তৈরি করার জন্য। স্পেসিফিক কারণে এই ইউনিভার্সিটিগুলো স্পেশাল শিক্ষা দেওয়া হচ্ছে। তারাও তো এসে বিসিএসের এই জেনারেল ক্যাটাগরিতে চাকরি করছেন, এবং আজকাল তো অনেক বেশি টেকনিক্যাল এডুকেশনের লোকজন এসে এখানে চাকরি করছেন। তো সেই জন্য আমার মতে সরকারের এই আলাপ আলোচনা করা উচিত।
সরকার যেটা করছেন 18 সালে ওটা খুবই সরকার আলোচনা করবে, সরকার তো কোর্টে ঠেলে দিয়েছে। না, কোর্টে ঠেলার আগে আমি রেফারেন্সে যাচ্ছি, যখন 18 সালে তো কোর্টে নিয়ে আন্দোলন হচ্ছিল, তখনই কিন্তু এটা আলোচনা করে ঠিক করা যেত। কোর্টে তো যেতেই পারে, কোর্টে নিয়ে কিন্তু ভারতের কোর্টেও মামলা মোকদ্দমা হচ্ছে। সেটা হলো যে সরকার যায় না, সেটা হচ্ছে ওই না, এখানেও সরকার যায়নি। কেউ কেউ বলেন যে সরকার নিজেই এটা ঠেলে দিয়েছেন, যেটা ধারণা করে অনেকেই। বাট এই কোটার এগেনস্টে, কোটার পক্ষে ভারতেও সুপ্রিম কোর্টে বা আপনার ইয়ার প্রভিন্সিয়াল কোর্টে মানে স্টেট কোর্টে মানুষজন যায় এই কোটা ব্যবস্থার নিয়ে আলোচনা করার জন্য, এবং আলোচনা হয়। এটা একটা নির্বাহী সিদ্ধান্ত, সবসময় নির্বাহী বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে, এবং নির্বাহী বিভাগই এটা ঠিক করবে। মানে রাষ্ট্র যারা পরিচালনা করবেন সেই সরকার জনগণের কথা ভেবে, পিছিয়ে পড়া জনগণ, পিছিয়ে পড়া মানুষগুলোর কথা ভেবে এটা ঠিক করবে। যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে দলীয় কোটা নিয়ে। দলীয় কোটা আছে, এইটা তো আমি জানি না দলীয় কোটা আছে অবশ্যই। হ্যাঁ, যদি থাকে অফকোর্স এটা নিয়ে আলোচনা হবে। এমন মুক্তিযুদ্ধের কোটা নিয়েও আলোচনা হতে পারে যে আপনি যদি মুক্তিযুদ্ধের যে 30% কোটা ছিল, যে 52 বছর পরে 30% রাখার কোনো যৌক্তিকতা আছে কিনা। আমাদের যে রিপোর্ট আছে 2020 সালের পাবলিক সার্ভিস কমিশনের রিপোর্ট অনুযায়ী 7%-এর কাছাকাছি মুক্তিযোদ্ধা কোটা পূরণ হয়েছে। তার মানে ওখানে কিন্তু ওইভাবে একেবারে নাতি মানে গ্র্যান্ডসান পর্যন্ত দেওয়ার পরেও 7-8%-এর বেশি পাওয়া যায় না। সো ওইখানে এই কোটাটা রাখার কোনো অর্থ হয় না। মানে এটাকে আপনি যৌক্তিক করতে পারেন, করলে একটা সমস্যার সমাধান হয়। সরকারের পক্ষ থেকে বা পাবলিক সার্ভিস কমিশন বলতে পারে যে না, ওই কোটাটাও যদি পূরণ না হয় তখন আমরা মেধা থেকে নিয়ে যাই। যে কারণে মেধা 46% হলেও মেধা কিন্তু গত ওই সময়ে, মানে আমরা 18 সালের পরে আলোচনা করছি না কেন, কোনো কোটা নাই। 18 সালের আগ পর্যন্ত মেধা কিন্তু 66, 67, এমনকি 72% মেধা কোটা থেকে গেছে। মানে মেধা থেকে মানে শিক্ষার্থীরা মেধা থেকে চাকরিতে গিয়েছেন। তো এই জিনিসগুলো তো উন্মুক্ত না। ইনফরমেশন আপনি ধরে রাখবেন নিজের কাছে, ইনফরমেশন কাউকে দিবেন না। 18 সালে যখন কোটা আন্দোলন হচ্ছিল সেই সময় ফিরে যেতে চাই এই জন্য যে সিদ্ধান্ত পার্লামেন্টে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন এবং পরবর্তীতে যে পরিবর্তন হয়, এটা খুব অন্যায় সিদ্ধান্ত ছিল, অনভিপ্রেত ছিল, এবং এটা জাজমেন্টটা ঠিক ছিল না। যার কারণে ওইখানেই কিন্তু বীজটা বপন করে রাখা হলো। আপনি বলছিলেন যে 18 সালের পরে কয়েক বছর গেছে, তারপরে কোর্টে গেছে। 18 সালের পর তো 20-21 আমরা তো কোভিডে ছিলাম, তো সেই সময় পরীক্ষা হয়নি, সেই সময় কেউ কোর্টে যান নাই। কোর্টে শুধুমাত্র মুক্তিযোদ্ধারা কেন গেলেন আমি অবাক হয়ে যাই। কেন আদিবাসীরা যাবে না, কেন নারীরা যাবেন না? তাদেরও যাওয়া উচিত ছিল কোর্টে। এই যে সরকারের যে সার্কুলার, এই সার্কুলার তাদেরকে বঞ্চিত করেছে। আমাদের কনস্টিটিউশনে কিন্তু রিজার্ভেশনের জন্য রাষ্ট্রকে ক্ষমতা দেওয়া আছে, রাষ্ট্রকে কোনো বাড়িত করা যাবে না, আমাদের কনস্টিটিউশন তাই বলে। এখন কনস্টিটিউশনের মজাটা হচ্ছে যে আমরা প্রথম এক প্যারাগ্রাফ পড়ার পরে বাকি 3-4 আর পড়তে চাই না, আমাকে পুরোটা পড়তে হবে। পুরোটা পড়ার পরে আমরা বুঝবো যে কোটা থাকবে, কতটুক থাকবে, কতটুক যৌক্তিক করা যায়, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। ওই 18 সালে যদি আলোচনা করে ঠিক করা হতো তাহলে কিন্তু আজকের এই অবস্থাটা হতো না। গত 5 বছর তো কোটা নাই। 5 বছরের মধ্যে 2-3 বছর তো 5 বছর কোটা তাতে কি অসুবিধা হয়েছে? কোটা যখন ছিল তখন অসুবিধা হয়নি, কোটা না থাকলেও কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। বাট কোটা থাকার কি অসুবিধা হয়েছে? অসুবিধা কিছুটা তো হয়েছে। আপনার আদিবাসী যারা চাকরি যোগ্য ছিলেন তাদের অনেকেই চাকরি পাননি। আমাদের নারীরা যে পরিমাণ চাকরি পেতেন তার চেয়ে কমপক্ষে অ্যাভারেজ 5% নারী কমে গেছে আমাদের সার্ভিসে, ইনপুটটা কমে গেছে। ক্ষতি তো হয়েছে, নারীদের ক্ষতি হয়েছে, আদিবাসীদের ক্ষতি হয়েছে। রাষ্ট্র চালান নারীরা, তো সেই দেশে না, ওইটা দিয়ে তো আপনি যে আমি এখানে পরিষ্কারভাবে আপনাকে বলতে চাই, রাষ্ট্র চালানোর জন্য না, যে কয়েকজন নারী শিক্ষার্থী আপনার টেলিভিশনে এবং ইন্টারভিউ দেন, টিএসসিতে দাঁড়িয়ে যখন বা শাহবাগে দাঁড়িয়ে যখন বলে যে আমার কোটা চাই না, আমি মেধায় যেতে চাই, উনি বাংলাদেশের 9 কোটি নারীকে ওনারা প্রতিনিধিত্ব করেন না। বাংলাদেশের মানে 9 কোটি নারী যারা আছেন, বা ধরেন আমরা যদি মানে চাকরির যোগ্য বা কোনো কাজ করার যোগ্য নারীদের কথা চিন্তা করি, এই 1 কোটি নারীও নারীরা বিপদে আছে। নারীরা কি কম মেধাবী? মেধার জন্য তো এই মেধার বিষয়টাও আলোচনা করা দরকার মতি ভাই। আজকে যখন সুযোগ পাচ্ছি আপনার সাথে মেধা নিয়েও আলোচনা করতে চাই। আপনি ধরেন 5 লক্ষ মানুষ
পরীক্ষা দিতে চায়, 5 লক্ষ শিক্ষার্থী, নারী পুরুষ নির্বিশেষে, মানে জেলা, আদিবাসী সব নির্বিশেষে 5 লক্ষ মানুষকে কিন্তু প্রথম প্রিলিমিনারিতে বসতে হয়। সেখানে কিন্তু কোনো কোটা থাকে না, মানে কোটায় ইমপ্লিমেন্ট করা হয় না। যদি আমাকে বলেন যে কোটা ইমপ্লিমেন্ট যদি ঠিকমতো করতে চায় রাষ্ট্র, তাহলে তো আমার 100টা পদ থাকলে কোটা যেভাবে আছে সেইভাবে বাকি পরীক্ষা নেওয়া উচিত ছিল। একটা ওপেন করে দিতেন আপনি জেনারেল, যেটা 46%, তারপরে যে জেলা কোটা ভাগ করে আপনি পরীক্ষা নিতেন, মুক্তিযোদ্ধা ভাগ করে পরীক্ষা নিতেন, যে 30% মুক্তিযোদ্ধা। সেটা তো আমরা করি না। আমরা যেটা করি, মানে যেটা চালু আছে সেটাতে প্রথম প্রিলিমিনারি করতে হয়। প্রিলিমিনারি আপনাকে পাস করতে হবে, নাহলে আপনি রিটেনে যেতে পারবেন না। তারপরে রিটেনে পাস করতে হবে। রিটেনে 45, একটা পেপারে 45-এর কম নাম্বার পেলে ওই পেপার ক্র্যাশ হয়ে যাবে অ্যান্ড ইউ আর আউট অফ পরীক্ষা। তারপরে রিটেন, 5 লক্ষ থেকে আপনি রিটেনে এসে হয়তো 20-25 হাজার 30 হাজার কোয়ালিফাই করে পরীক্ষা দেয় রিটেন। এরপরে আপনি 1:5-এ যদি করেন, যদি 1000টা পদ থাকে তাহলে 5000 লোককে আপনি ডাকবেন। সেখানে ভাইভা নিচ্ছেন, ভাইভা তো পাস ফেলের একটা ব্যাপার আছে। তারপরে আপনি কোটা ইমপ্লিমেন্ট করবেন কখন? যখন আপনি সব কিছুর পরে আপনার হাতে চলে আসলো যে আমার 2000 মানুষ আছে, আমি 2000 থেকে 3000 আমি কোয়ালিফাই করছে, এই 3000 মানুষকে আমি 1700 বা 2000 মানুষকে আমি 1000 পদে আনবো, তখন আপনি কোটা ইমপ্লিমেন্ট। ডক্টর শাহাদাত যখন পিএসসি চেয়ারম্যান ছিলেন তখন আমার সুযোগ হয়েছিল ভাইভা বোর্ডে বসার, উনি আমাকে নিয়োগ দিয়েছিলেন। কিন্তু আমার যে অভিজ্ঞতা আমি দেখেছি, এখানে ব্লাড গ্রুপ না দেখে কারো চাকরি হয় না, মেধা অনুপস্থিত এখানে। সেটা করলে তো সেটা অন্যায়। সেটা তো আবেদ সাহেবের কোটাও তো আছে, মানে যে ড্রাইভার আবেদ, ওনার কোটার তো দরকার নেই, উনি তো পরীক্ষার প্রশ্নই তো আপনাকে দিয়ে দিতে পারে। তো তখন আপনার মেধা কোটাও লাগবে না, জেলা কোটাও লাগবে না, নারী কোটাও লাগবে না। আপনি প্রশ্ন পাবেন, পরীক্ষা দিবেন, আপনি চাকরি করতে থাকবেন। এবং এইসব লোককে খুঁজে বের করে এদের চাকরি থেকে বের করে দেওয়া উচিত। এবং ডক্টর শাহাদাত সাহেব যখন ছিলেন তখন কিন্তু বলা হয় যে ওনার সময় পাবলিক সার্ভিস কমিশন কিছুটা হলেও মানে ভালো হয়েছে। তার আগে পাবলিক সার্ভিস কমিশনের অবস্থা খুব খারাপ ছিল না। তার আগে পাবলিক সার্ভিস কমিশনের অবস্থা খুব খারাপ ছিল। মেবি ডক্টর সাদাত ওই তত্ত্বাবধায়ক সরকারের সময় অনেকটা উন্নতি করতে পেরেছিলেন। আপনি যে সময়ের কথা বলছেন, পলিটিক্যাল গভর্নমেন্টের কথা বলছেন, যে তখন আপনি এই রক্ত পরীক্ষা তখন কেমনে করবেন, মানে ওর মধ্যেই করতেছেন আর কি, ওই 2-2.5 হাজার জনের মধ্যে করছেন। মানে ওই 2,000, তার আগে তো আপনি প্রিলিমিনারিতে তো রক্ত পরীক্ষা করতে পারছেন না, আপনি রিটেনে পারছেন না, আপনি ভাইপাতে এসে কিছুটা কিছুটা সাপোর্ট দিতে পারবেন। কেন তার তো প্রিলিমিনারি, আপনি তো যখন ভাইবা নিছেন আপনি তো তার নাম্বার জানতেন না, তাই না? সে রিটেনে কি করছে আপনি জানতেন না, কিন্তু তার অবয়ব দেখে আমি বুঝতাম। হ্যাঁ, না অবয়ব দেখে বোঝা সম্ভব, কিন্তু আপনি তখন তাকে যদি সাপোর্টও করেন, আপনার ভাইভাতে ছিল 100 মার্ক, পরে এটা 200 মার্ক করা হয়েছে, যেটা আসলে ঠিক করা হয় নাই। ভাইভাতে সবসময় কম মার্ক থাকতে হবে, তো 1100 মার্কের মধ্যে থাকা উচিত। 100 মার্কের আপনি ভাইভা নিয়েছেন যখন, এরপরে 200 মার্ক করা হয়েছে, তো 100 মার্কের মধ্যে আপনি অবয়ব দেখেন আর যাই করেন, আপনি ওকে যদি 80ও দিয়ে দেন, মানে 80 দিতে হলে তো ইউ মাস্ট বি কনভিন্স, তাই না? বা আপনাকে যদি রক্ত পরীক্ষা করে বলে যে 80 দিতেই হবে একে, সে কিন্তু রিটেনে তাকে মিনিমাম 70% মার্কস পেতে হবে যদি আপনি 80 দিয়ে তাকে চাকরি দিতে চান। ইটস এ ডিফিকাল্ট সিচুয়েশন। হয়তো আমাদের শিক্ষার্থীরা এত ভিতরে যায়নি, আপনি যেহেতু নিজে গেছেন। আমি এই ব্যাপারে বিস্তারিত বলতে চাই না আর কি, না কারণ আপনি বুঝেন এখানে একটা কির ব্যাপার আছে। যাই হোক, সময় শেষ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। শুভরাত্রি।